গল্পের শুরুতে আমরা জেলের ভেতর লম্বা চুল ও দাড়ি গোঁফওয়ালা একজন লোককে দেখতে পাই, যার নাম বয়কা। বয়কা কোনো সাধারণ মানুষ নয়, বরং একসময় সে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক বক্সার ছিল এবং সে বেশ কয়েকবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়েছিল। বয়কা এতটাই শক্তিশালী বক্সার ছিল যে কোনো ফাইটারই তার সামনে টিকতে পারত না। কিন্তু এই মুহূর্তে সে জেলে ঘর মোছা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, কারণ গতবার জেলের ভিতর হওয়া আন্ডারগ্রাউন্ড ফাইটের সময় একজন বক্সার বয়কার পা ভেঙে দিয়েছিল, যে কারণে সে ম্যাচ হেরে যায় এবং পুরো জেলে বয়কার যে দাপট ছিল তা মাটিতে মিশে যায়। তখন থেকে আজ পর্যন্ত বয়কাকে কেউ সম্মান করে না। বয়কা যেখানে পরিষ্কার করার কাজ করে সেখান থেকে সে জেলের উপরে চলা ফাইটের আওয়াজ শুনতে পেত, কিন্তু তার ভাঙা পায়ের কারণে সে চাইলেও ফাইটের অংশ হতে পারত না। একসময় বয়কা এই জেলের মুকুটহীন সম্রাট ছিল, কিন্তু এখন এই জেলে তাকে কেউ গোনায় ধরে না এবং বয়কার জায়গায় মানুষ একজন নতুন চ্যাম্পিয়নকে সম্মান দিতে শুরু করেছে, যার নাম সাইকব। সাইকবও একজন খুব ভয়ঙ্কর ফাইটার, যে তার সামনের প্রতিপক্ষকে মেরে খুব খারাপ অবস্থা করে দেয়। এখানে আমরা এই জেলে আন্ডারগ্রাউন্ড ফাইটের প্রতিনিধিত্বকারী একজন লোককে দেখতে পাই, যার নাম গাগা। সে গত কয়েক বছর ধরে আন্ডারগ্রাউন্ড ফাইট করিয়ে টাকা আয় করছে এবং আজ থেকে কয়েক বছর আগে বয়কা গাগার জন্যই ফাইট করত। কিন্তু বয়কার পা ভেঙে যাওয়ার পর এখন সাইকব গাগার প্রিয় ফাইটার। ফাইট শেষ হওয়ার পর গাগা যখন এখান থেকে যাচ্ছিল তখন বয়কার উপর গাগার নজর পড়ে। বয়কার অবস্থা বেশ খারাপ ছিল, যা দেখে বয়কার উপর গাগার করুণা হয়। তাই গাগা তার একজন লোককে কিছু টাকা দিয়ে বলে যে যাও এই টাকা বয়কাকে দিয়ে দাও। কিন্তু যখন সেই লোকটি বয়কাকে টাকা দিতে আসে তখন বয়কা টাকা নিতে অস্বীকার করে। এটা দেখে গাগা বুঝতে পারে যে বয়কা এই জীবনে খুশি নয়, কারণ সে একসময় খুব ভালো একজন ফাইটার ছিল, যে কারণে আজও গাগার মনে বয়কার জন্য সম্মান রয়েছে। তাই গাগা নিজে বয়কার কাছে আসে এবং তাকে বলে যে তুমি আমার জন্য অনেক ফাইট লড়েছ, যা থেকে আমি প্রচুর টাকা আয় করেছি, তাই আমি চাই তুমি আমার এই সামান্য কিছু টাকা গ্রহণ করো। কিন্তু বয়কা টাকা নিতে অস্বীকার করে এবং বলে যে তুমি যদি আমার সাহায্য করতে চাও তবে তোমার সবচেয়ে ভালো ফাইটার অর্থাৎ সাইকবের সাথে আমার ফাইটের ব্যবস্থা করে দাও। একথা শুনে গাগা হেসে ফেলে এবং বলে যে এখন তুমি ভাঙা পায়ের কারণে অক্ষম হয়ে গেছো এবং লড়ার মতো অবস্থায় একদমই নেই, তাই আমি তোমাকে রিংয়ের ভেতর মরতে দেখতে পারবো না। এ কথা শুনে বয়কার খুব খারাপ লাগে, কারণ একসময় এই জেলে রাজত্ব করা বয়কাকে আজ মানুষ অসহায় মনে করতে শুরু করেছে এবং এসব কিছু বয়কা সহ্য করতে পারে না। তাই সে তার ভাঙা পা নিয়েই প্র্যাকটিস করা শুরু করে দেয় এবং প্রতিদিন ব্যায়াম করে নিজেকে আবার লড়াইয়ের জন্য তৈরি করে। অনেক দিনের পরিশ্রমের পর বয়কার হাঁকুর অবস্থার উন্নতি হয় এবং তারপর বয়কা তার চুল ও দাড়ি কেটে নিজেকে আবার তার পুরনো লোকে ফিরিয়ে আনে। অন্যদিকে আমরা সাইকবকে দেখতে পাই, যার একজন ফাইটারের সাথে লড়াই ছিল, আর তখনই সেখানে একজন লোক ঘোষণা করে যে এই ম্যাচে যে ফাইটার জিতবে সে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে, যেখানে আরও অনেক জেল থেকে দুনিয়ার সেরা সব ফাইটাররা আসবে এবং যদি কেউ সেই প্রতিযোগিতায় জিতে যায় তবে সেই কয়েদির সমস্ত ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলা হবে এবং বিজয়ী কয়েদিকে চিরকালের জন্য জেল থেকে মুক্তি দেওয়া হবে। এরপর লড়াই শুরু হয়ে যায় এবং সব সময়কার মতো এবারও সাইকব খুব সহজেই তার প্রতিপক্ষকে হারিয়ে দেয় এবং আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু তখনই সেখানে বয়কা চলে আসে এবং বয়কা পেছন থেকে সাইকবের গায়ে জল ছুঁড়ে তাকে চ্যালেঞ্জ করে বলে যে তুমি যদি একজন আসল ফাইটার হয়ে থাকো তাহলে আমাকে হারিয়ে দেখাও। এ কথা শুনে সাইকবও বেশ রেগে যায় এবং সে এখন যে কোনো মূল্যে বয়কাকে মারতে চাইছিল। বয়কাও এই লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল এবং সে তার পুরনো হারানো সম্মান ফিরে পেতে চাইছিল, কারণ জেলের সবাই ভুলেই গিয়েছিল যে বয়কা এক সময় ফাইটার ছিল। তাই আজ বয়কা সবাইকে মনে করিয়ে দিতে চায় যে সে এখন আগের চেয়েও আরও বেশি বিপজ্জনক ফাইটার হয়ে উঠেছে। কিন্তু এখানকার ওয়ার্ডেন চাইছিল না যে সাইকব ও বয়কার মধ্যে ফাইট হোক, তাই গার্ডরা বয়কাকে ধরে ফেলে। কিন্তু গাগা বয়কার জেদ দেখে ফাইটের অনুমতি দিয়ে দেয়। এরপর বয়কা ও সাইকবের মধ্যে লড়াই বেঁধে যায়। সাইকব বয়কার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বয়কা সাইকবের চালগুলো খুব সহজেই আটকে দেয় এবং সাইকব বয়কার সামনে বেশিক্ষণ টিকতে পারে না, আর এই ম্যাচটি বয়কা জিতে যায়। এটা দেখে জেলের সবাই অবাক হয়ে যায় এবং গাগা বয়কার ফাইটিং স্কিল দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। বয়কার ভেতরে এখনও সেই পুরনো আগুন জ্বলছে, তাই গাগা সাইকবের বদলে বয়কাকে ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টের জন্য সিলেক্ট করে নেয়। কিন্তু সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বয়কাকে এই জেল থেকে অন্য জেলে যেতে হবে এবং তার পরের দিনই বয়কাকে সেই জেলে পাঠিয়ে দেওয়া হয় যেখানে এই টুর্নামেন্টটি হওয়ার কথা। ভেতরে আসতেই বয়কা দেখতে পায় যে এখানে আরও অনেক ফাইটার এসেছে এবং এরা দুনিয়ার সেরা ফাইটার
এরা সবাই আলাদা আলাদা দেশ থেকে এই লড়াইয়ে অংশ নিতে এসেছে এবং প্রতিটি ফাইটারই এই ম্যাচ জেতার আশা রাখে, কারণ তারা জানে যে ফাইটারই ফাইনাল ম্যাচ জিতবে তার সমস্ত ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলা হবে এবং সাথে তাকে জেল থেকেও মুক্তি দেওয়া হবে। আর এই ফাইটারদের মধ্যেই একজন ফাইটার, যার নাম টার্বো, সে ওয়ার্ডেনের সাথে বেয়াদবি করতে শুরু করে। কিন্তু এই জেলের ওয়ার্ডেন খুবই কড়া প্রকৃতির ছিল, তাই গার্ড টার্বোর পায়ে লাঠি দিয়ে মেরে তাকে নিচে ফেলে দেয়। এবার এখানে ওয়ার্ডেন টার্বো এবং বাকি ফাইটারদের কাছে এসে তাদের এই জেলের নিয়ম কানুন বুঝিয়ে দেয় এবং বলে যে যদি কেউ নিয়ম ভাঙে তবে তাকে সোজা মেরে ফেলা হবে। এরপর এদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে এই ফাইটটি হতে চলেছে। সেই ফাইট রিংটি বেশ বড় ছিল, যা দেখে এই সব ফাইটাররা বুঝে যায় যে এই ফাইট টুর্নামেন্টটি কতটা বড় পরিসরের হতে চলেছে, যা দেখার জন্য প্রচুর মানুষও আসতে চলেছে। এরপর সব কয়েদিকে তাদের সেলে নিয়ে যাওয়া হয় এবং পরের দিন সকালে ওয়ার্ডেন এসে সব কয়েদিকে বলে যে তোমাদের প্র্যাকটিসের জন্য শুধু 1 ঘন্টা সময় দেওয়া হবে, বাকি পুরো দিন তোমাদের কাজ করতে হবে। এই কথা শুনে সব কয়েদির বেশ অদ্ভুত লাগে এবং এরা ওয়ার্ডেনকে জিজ্ঞেস করতে থাকে যে এভাবে তো আমরা ফাইটের জন্য নিজেদের তৈরি করতে পারবো না। কিন্তু ওয়ার্ডেন তাদের কোনো কথা শোনে না এবং বলে যে যদি 1 ঘন্টার প্র্যাকটিসে তোমরা নিজেদেরকে ফাইটের জন্য তৈরি করতে পারো তো ভালো, না হলে তোমাদের সবাইকে আবার পুরনো জেলে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এবার জেলে ফেরত যাওয়ার ভয়ে না চাইলেও এরা রাজি হয়ে যায়। এরপর এদের সবাইকে একটি খনিতে মাইনিংয়ের জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের বেশ বড় বড় পাথর ভাঙতে হবে এবং এবার না চাইলেও এরা এই কঠিন কাজে লেগে পড়ে। কাজ করার সময় বয়কা এবং টার্বোর মধ্যে ঝগড়া বেঁধে যায়। যেই তারা একে অপরকে মারার জন্য এগিয়ে যায় তখনই কয়েকজন গার্ড এসে তাদের থামিয়ে দেয়। এরপর তাদের নজর পড়ে এক ফাইটারের ওপর, যার নাম ডলার। ডলার খুব শান্তিতে ডাচের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল এবং কোনো গার্ড তাকে সেখানে কাজ করার কথা বলছিল না। এসব দেখে সবারই রাগ হয়, কিন্তু তারা অসহায় ছিল, তাই কিছুই না করতে পেরে বাধ্য হয়ে আবার কাজে লেগে পড়ে। কাজ করতে করতে সন্ধে হয়ে যায়। এরপর কয়েকজন গার্ড তাদের সবাইকে গাড়িতে বসিয়ে আবার জেলে নিয়ে আসে। সেখানে তাদের প্র্যাকটিসের জন্য মাত্র 1 ঘন্টা সময় দেওয়া হয়। তখনই আমরা ডলারকে দেখতে পাই, যার কাছে ওয়ার্ডেন এসে একটি কৌটোতে করে কিছু ড্রাগস দেয়। এই ড্রাগসগুলো পারফরম্যান্স বাড়ানোর জন্য ছিল, যা নেওয়ার পর ডলারের শরীরে আরও বেশি শক্তি চলে আসবে এবং সে সহজেই তার প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারবে। এবার সেই দিনটি চলে আসে যেদিন টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল এবং সারা বিশ্বে এর ওপর বাজি ধরা শুরু হয়ে যায়। সবাই তাদের পছন্দের ফাইটারদের ওপর টাকা লাগাতে শুরু করে। এরপর প্রথম লড়াই শুরু হয়। এখানে আমরা প্রথম ফাইটারকে দেখতে পাই, যার নাম সিলভা। সিলভা খুব ভালো একজন ফাইটার, যে তার চমৎকার ফাইটিং স্কিলের কারণে প্রতিপক্ষকে খুব দ্রুত হারিয়ে দেয় এবং ম্যাচটি জিতে যায়, যার মানে সিলভা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। এরপর দ্বিতীয় লড়াইটি হয় টার্বোর। এখানে টার্বোর ফাইটিং স্টাইল দেখেই বোঝা যায় যে সে কোনো সাধারণ বা কাঁচা খেলোয়াড় নয়। টার্বো তার প্রতিপক্ষের সাথে খুব দ্রুত গতিতে ফাইট করতে থাকে, যার ফলে অন্য ফাইটারটি টার্বোকে আঘাত করার কোনো সুযোগই পায় না। শেষমেশ টার্বো সেই ফাইটারকে হারিয়ে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে। এবার তৃতীয় লড়াইটি হয় বয়কার এবং তার প্রতিপক্ষ ছিল ফ্রান্সের সেরা ফাইটার ডুপন। ফাইট শুরু হওয়ার সাথে সাথেই ডুপন বয়কার ওপর হামলা করে বসে, কিন্তু বয়কা খুব সহজেই ডুপনের ঘুষিগুলো থেকে নিজেকে বাঁচায়। অনেকক্ষণ লড়াই করার পর বয়কা যখন বুঝতে পারে যে ডুপন ক্লান্ত হয়ে পড়েছে, তখন সে তার ওপর পাল্টা হামলা করে। বয়কার ডুপনকেও হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। বয়কার এই ম্যাচটি তার পুরনো জেলের সঙ্গীরাও টিভিতে দেখছিল, যে জেলে একসময় বয়কার রাজত্ব ছিল। বয়কাকে ম্যাচ জিততে দেখে তার পুরনো সঙ্গীরা খুব খুশি হয়। এরপর ডলারের পালা আসে এবং অন্য একজন ফাইটারের সাথে তার ম্যাচ শুরু হয়ে যায়। যেহেতু ডলার ম্যাচ শুরু হওয়ার আগেই ড্রাগস নিয়েছিল, তাই সে তার প্রতিপক্ষকে একেবারেই দাঁড়াতে দেয় না এবং তাকে নির্মমভাবে মেরে খুব খারাপ অবস্থা করে দেয়। সেই সাথে ডলারও এই ম্যাচটি জিতে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে। এরপর হেরে যাওয়া সব ফাইটাররা ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। তাদের মনে হচ্ছিল যে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু বাস্তবে এমনটা একদমই হয় না। ওয়ার্ডেন চুপি চুপি তার লোকদের বলে যে এদের জেলের বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলো। এরপর গার্ডরা হেরে যাওয়া এই 4 জন কয়েদিকে একটি ভ্যানে বসিয়ে জেল থেকে কিছুটা দূরে নিয়ে যায় এবং তাদের লাইনে দাঁড় করিয়ে সবাইকে মেরে ফেলে। পরের দিন টার্বো এবং বয়কাকে যখন পাথর ভাঙার কাজের জন্য নিয়ে যাওয়া হয়, তখন এই দুজনের পা একই শিকল দিয়ে বাঁধা ছিল। আগে থেকেই এই দুজনের একে অপরের সাথে বনিবনা হচ্ছিল না, তাই খুব তাড়াতাড়ি তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায় এবং তর্ক বাড়তে বাড়তে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
তারা একে অপরকে খুব খারাপভাবে মারতে থাকে আর তখনই কয়েকজন গার্ডের নজর তাদের ওপর পড়ে যায়। গার্ডরা এই দুজনকে লড়তে দেখে তাড়াতাড়ি তাদের কাছে এসে ছাড়িয়ে নেয়। আর যেহেতু তারা একে অপরের সাথে মারামারি করে জেলের নিয়ম ভেঙেছে, তাই গার্ডরা তাদের কালকোঠরিতে বন্দি করে দেয়। কালকোঠরিতে থাকার সময় তাদের ব্যায়ামের জন্য 1 ঘন্টাও সময় দেওয়া হয় না। এবার তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং একে অপরের সাথে কথা বলতে শুরু করে যে তাদের নিজেদের মধ্যে লড়াই করা উচিত নয়। তারা দুজনেই বুঝতে পারে যে ওয়ার্ডেন ইচ্ছে করে তাদের মধ্যে লড়াই লাগিয়ে তাদের দুর্বল করতে চাইছে, কারণ তাদের আসল ম্যাচ হবে ডলারের সাথে। তাই নিজেদের মধ্যে লড়াই না করে ডলারের সাথে লড়ার জন্য তাদের প্রস্তুতি নেওয়া উচিত। পরের দিন গাগা এবং টার্বোর ম্যানেজার তাদের দুজনের সাথে দেখা করতে আসে। এখানে টার্বো এবং বয়কা তাদের জানায় যে তাদের সাথে খুব খারাপ আচরণ করা হচ্ছে। তাদের দিয়ে এখানে দিন রাত পাথর ভাঙার কাজ করানো হচ্ছে, অথচ তারা ফাইটার, আর তাদের ফাইটের জন্য প্রস্তুতির সুযোগ না দিয়ে তাদের দিয়ে সাধারণ মজুরদের মতো কাজ করানো হচ্ছে। একথা শুনে গাগা এবং টার্বোর ম্যানেজারের খুব রাগ হয় এবং তারা সোজা ওয়ার্ডেনের অফিসে যায়। এখানে ওয়ার্ডেন তাদের পরিচয় করিয়ে দেয় রিজো নামের এক লোকের সাথে। রিজো হলো জর্জিয়ার সবচেয়ে বড় মাফিয়া ডন এবং রিজোই এখানকার এই ইন্টারন্যাশনাল ফাইট পরিচালনা করছে, অর্থাৎ পুরো টুর্নামেন্টের কন্ট্রোল তার হাতে। আর রিজোর ফাইটার অন্য কেউ নয় বরং ডলার। এই কারণেই ডলারকে এখানে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এখানে গাগা তাকে জিজ্ঞেস করে যে আমাদের ফাইটারদের সাথে এমন আচরণ কেন করা হচ্ছে। তখন সেই মাফিয়া ডন গাগাকে বলে যে এসব ইচ্ছে করেই করা হচ্ছে। আমি ওয়ার্ডেনকে বলেছি বাকি সব ফাইটারদের দিয়ে কাজ করাতে, যাতে তারা দুর্বল হয়ে যায়, আর ফাইনালে ডলারের সামনে যে ফাইটারই আসুক না কেন সে যেন বেশিক্ষণ টিকতে না পারে। মাফিয়া ডন তাদের এও জানিয়ে দেয় যে ফাইট শুরুর আগেই এর বিজয়ী নির্ধারণ করা হয়ে গেছে, আর সেই বিজয়ী অন্য কেউ নয়, তার ফাইটার ডলার। তাই সে গাগাদের প্রস্তাব দেয় যে যদি তোমরা বেশি টাকা আয় করতে চাও তবে এখনো সময় আছে, তোমরা সব টাকা ডলারের ওপর লাগাও, কারণ সেই এই ফাইট জিততে চলেছে। তখন গাগা জিজ্ঞেস করে যে তাহলে আমাদের ফাইটারদের কি হবে, যার জবাবে মাফিয়া ডন বলে নিজেদের ফাইটারদের কথা ছাড়ো, আর যে টাকা তোমাদের হাতে আসতে চলেছে সেটার কথা ভাবো। এবার এই দুজন বেশি টাকা আয়ের লোভে নিজেদের ফাইটারদের মৃত্যুর মুখে ফেলে মাফিয়া ডনের সাথে হাত মেলায়। অন্যদিকে আমাদের বয়কা এবং টার্বোকে দেখানো হয় যারা ধীরে ধীরে একে অপরের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে এবং নিজেদের বেশিরভাগ সময় একসাথে কাটাতে থাকে। তারা দুজনেই বুঝতে পেরেছিল যে ইচ্ছে করেই তাদের প্র্যাকটিসের জন্য বেশি সময় দেওয়া হচ্ছে না, কারণ তারা পুরোপুরি ফিট থাকলে ম্যাচে ডলারের ওপর ভারী পড়তে পারে। তাই তারা প্ল্যান করে যে যখন তাদের মাইনিংয়ের কাজের জন্য নিয়ে যাওয়া হবে তখন তারা সেখানেই প্র্যাকটিস করবে। আর এবার প্ল্যান অনুযায়ী যখনই তাদের মাইনিংয়ের জায়গায় কাজের জন্য নিয়ে যাওয়া হতো তারা সেখানে ভারী পাথরও তুলত আর ফাঁকে ফাঁকে প্র্যাকটিসও করত। কিন্তু প্র্যাকটিসের সময় যখন বয়কা একটি পাথর তুলছিল তখন আবার তার হাঁটুতে ব্যথা শুরু হয়। টার্বো এই বিষয়টা দেখে ফেলে। এরপর টার্বো তাকে কিছু ভেষজ লতাপাতা দিয়ে বলে যে এটা হাঁটুতে লাগিয়ে নিতে, এতে তার হাঁটু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বয়কা টার্বোর এই সাহায্যে বেশ খুশি হয়। এখানে আমরা দেখতে পাই যে এখন তাদের দুজনের মধ্যে কোথাও না কোথাও একটা শক্ত বন্ধুত্ব তৈরি হতে শুরু করেছে। তারা দুজন একসাথে বসে খাবার খায় এবং জেলের যে কোনো কাজ দুজনে মিলেই করে। তখনই বয়কার নজর পড়ে টার্বোর বুকে থাকা একটি ট্যাটুর ওপর, যা দেখে বয়কা জিজ্ঞেস করে এই ট্যাটুটার মানে কি। তখন টার্বো জানায় যে এই ট্যাটুটা আমি আমার স্ত্রী এবং মেয়ের নামে করিয়েছি। আমি গত কয়েক বছর ধরে জেলে আছি আর আমার মেয়ে এখনো জানে না যে তার বাবা জেলে। যখন আমার মেয়ে আমার কথা জিজ্ঞেস করে তখন আমার স্ত্রী তাকে মিথ্যে বলে যে আমি নাকি কোনো কাজে অন্য দেশে গেছি এবং খুব তাড়াতাড়ি ফিরে আসব। এ কথা শুনে বয়কার টার্বোর জন্য বেশ খারাপ লাগে। এরপর টার্বো বয়কাকে জিজ্ঞেস করে যে তুমি জেলে কিভাবে এলে আর একজন ফাইটারই বা কিভাবে হলে। তখন বয়কা বলে যে ঈশ্বর আমাকে লড়াইয়ের জন্যই তৈরি করেছেন এবং আমি জানি যে আমি দুনিয়ার সবচেয়ে সেরা ফাইটার। ফাইট ছাড়া আমি আর কিচ্ছু পারি না, তাই আমি ফাইট করি যাতে দুনিয়া জানতে পারে আমি কে। এবার সেই দিনটি চলে আসে যেদিন বয়কা ও সিলভার সেমিফাইনাল হওয়ার কথা। সিলভা খুবই দ্রুতগামী এবং শক্তিশালী, সে তার ক্ষিপ্রতার জন্য পরিচিত। এই দুজন খেলোয়াড়ই আজকের ম্যাচ জেতার জন্য পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল, কারণ তারা দুজনেই জানত যে আজ যে জিতবে সেই ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। ম্যাচ শুরু হয়ে যায় এবং সিলভা বয়কার ওপর ঝাঁপিয়ে পড়ে। সিলভা শারীরিকভাবে বেশ নমনীয় হওয়ায় সে বয়কার সাথে বেশ অদ্ভুত কায়দায় লড়তে শুরু করে। বয়কা প্রথমে বুঝতেই পারছিল না যে সিলভার ওপর কিভাবে হামলা করবে, কারণ বয়কা যখনই তাকে আঘাত করে সিলভা তার নমনীয়তা দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে বয়কার পায়ে আবার পুরনো ব্যথা শুরু হয়ে যায়, যা ওপরে দাঁড়িয়ে থাকা ডলার খেয়াল করে ফেলে। বয়কা বুঝতে পারছিল না যে সে সিলভাকে কিভাবে হারাবে, কিন্তু বয়কার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে প্রথমে প্রতিপক্ষের চাল বোঝার চেষ্টা করে, আর যখন সে বুঝে যায় যে সামনের খেলোয়াড় কিভাবে লড়ছে তখন বয়কা নিজের কৌশল বদলে ফেলে। সে সিলভার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে খুব খারাপ অবস্থা করে দেয়। এত মার
মার খাওয়ার পরও সিলভা হার মানতে রাজি ছিল না এবং সে বেশ আহত অবস্থাতেই বয়কার মোকাবিলা করতে থাকে। কিন্তু সিলভা যখনই বয়কাকে আঘাত করার চেষ্টা করে, উল্টে সে নিজেই বয়কার হাতে মার খায়। এক পর্যায়ে বয়কা সিলভাকে হারিয়ে দেয় এবং ফাইনালে পৌঁছে যায়। বয়কাকে ফাইনালে যেতে দেখে সেখানে উপস্থিত কয়েদিরা বেশ খুশি হয়। বয়কার জয়ে মাফিয়া ডন রিজোর দুশ্চিন্তা বাড়তে থাকে, কারণ বয়কাকে মাত্র 1 ঘন্টা প্র্যাকটিসের সুযোগ দেওয়া সত্ত্বেও সে সিলভার মতো একজন খুব ভালো ফাইটারকে হারিয়ে দিয়েছে। এটা দেখে মাফিয়া ডন বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ পরবর্তী সেমিফাইনাল ম্যাচটি হতে চলেছিল টার্বো এবং ডলারের মধ্যে। তাই তার ভয় ছিল যে টার্বো হয়তো সেমিফাইনালে তার ফাইটার ডলারকে হারিয়ে দিতে পারে। এই ভেবে মাফিয়া ডন সোজা জেলের ওয়ার্ডেনের কাছে যায় এবং তাকে বলে, বয়কা এবং টার্বো আমাদের ভাবনার চেয়েও বেশি ভয়ঙ্কর, কিন্তু বয়কা তো ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে। তাই আমি চাই তোমরা টার্বোকে এমনভাবে আহত করো যাতে সে পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে না পারে এবং ডলার বিনা ম্যাচেই ফাইনালে পৌঁছে যায়। মাফিয়া ডনের কথা মেনে ওয়ার্ডেন সোজা টার্বোর সেলের কাছে পৌঁছায় এবং সেলের দরজা খুলে দেয়। এরপর গার্ডরা টার্বোকে খুব বাজেভাবে মারধর করতে শুরু করে এবং তাকে মেরে আধমরা করে ফেলে। গুরুতর আহত হওয়ার কারণে টার্বো এখন ডলারের সাথে সেমিফাইনাল ম্যাচ খেলার মতো অবস্থায় ছিল না। কিছুক্ষণ পর বয়কা টার্বোর সাথে দেখা করতে আসে। সে দেখে যে টার্বো খুব খারাপ অবস্থায় স্ট্রেচারে শুয়ে আছে। বয়কা বুঝে যায় যে টার্বোকে এই জন্যই মারা হয়েছে যাতে সে ডলারের সাথে ম্যাচটি খেলতে না পারে। কিন্তু টার্বো, যে কিনা খুব ভালো একজন ফাইটার, এই অবস্থাতেও ডলারের সাথে লড়াই করতে প্রস্তুত ছিল। কিন্তু বয়কা তাকে বোঝায় যে তুমি এই অবস্থায় কোনোভাবেই ম্যাচ জিততে পারবে না, তাই ডলারের সাথে তোমার ফাইট করা উচিত নয়। কিন্তু টার্বো কোনোভাবেই মানতে রাজি ছিল না। এরপর বয়কা ফিরে এসে প্র্যাকটিস করতে শুরু করে। তখনই তার কাছে ডলার আসে এবং বয়কাকে নিয়ে উপহাস করে বলে, আমি জানি যে তুমি এর আগে জেলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং টয়লেট পরিষ্কার করার কাজ করতে, তাই একজন ঝাড়ুদার কখনো আমার মোকাবিলা করতে পারবে না। এতে বয়কার বেশ রাগ হয়, কিন্তু সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, সেটা তো ফাইট রিংয়েই বোঝা যাবে যে আমি তোমার মোকাবিলা করতে পারবো কিনা। পরের দিন সকালে তাদের আবার পাথর ভাঙার কাজে লাগিয়ে দেওয়া হয়। এখানে বয়কা দেখে যে টার্বোর অবস্থা খুব খারাপ। বয়কা জানতে পারে যে টার্বো একসময় সেনাবাহিনীতে কাজ করত। এটা জানতে পেরেই বয়কা টার্বোকে বলে, তুমি এখান থেকে খুব সহজেই পালাতে পারবে, কারণ তুমি একজন সেনা সদস্য ছিলে। যদি তুমি এখান থেকে না পালাও তবে এরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু টার্বো এখান থেকে পালাতে অস্বীকার করে এবং বলে, আমি পিঠ দেখিয়ে পালাতে চাই না। আমার নিজের উপর পুরো বিশ্বাস আছে যে আমি এই অবস্থাতেও ডলারকে হারাতে পারবো, আর যদি আমি হেরেও যাই তবে আমাকে আবার পুরনো জেলে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এ কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা একজন কয়েদি বলে ওঠে, তুমি কি জানো এখানে মানুষের সাথে কি হচ্ছে? এখানে ম্যাচ হারার পর ফাইটারদের জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার বাহানায় জেলের বাইরে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাদের মেরে ফেলা হয়। এ কথা শুনে টার্বো ঘাবড়ে যায়, কারণ টার্বোর স্ত্রী এবং তার মেয়ে তার ফেরার অপেক্ষায় রয়েছে। তাই টার্বো শেষমেশ পালাতে রাজি হয়ে যায়। এবার যে শিকল দিয়ে তাদের দুজনকে বাঁধা হয়েছিল, বয়কা একটি হাতুড়ি তুলে সেই শিকল ভাঙতে শুরু করে, কিন্তু এমনটা করতে দেখে গার্ডরা ছুটে তাদের কাছে আসে। এরপর টার্বো এবং বয়কা সেই গার্ডদের সাথে লড়তে শুরু করে এবং অনেক গার্ডকে মারার পর তারা একজনের কাছে শিকলের চাবি পেয়ে যায়। সেই চাবি দিয়ে বয়কা টার্বোর পায়ের শিকল খুলে দেয় এবং টার্বো সেখান থেকে পালিয়ে যায়। টার্বোকে পালাতে সাহায্য করার অপরাধে গার্ডরা বয়কার কাছে আসে এবং তাকে বেধড়ক মেরে অজ্ঞান করে দেয়। বয়কার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি সেলের ভেতর শিকল দিয়ে বাঁধা অবস্থায় পায়। কিছুক্ষণ পর বয়কার কাছে জেলের ওয়ার্ডেন এবং মাফিয়া ডন আসে। মাফিয়া ডন বয়কাকে বলে, তুমি এখানকার নিয়ম ভেঙেছো, তুমি এখান থেকে একজন কয়েদিকে পালাতে সাহায্য করেছো, তাই এখন ফাইনালে তোমার মোকাবিলা ডলারের সাথে হবে। এ কথা শুনে বয়কা বুঝে যায় যে এরা তাকে কোনো মতেই জিততে দেবে না। তাই বয়কা তাদের বলে, আমি আমার ম্যানেজার গাগার সাথে দেখা করতে চাই। ঠিক তখনই পেছন থেকে গাগা বেরিয়ে আসে, যে আগে থেকেই বয়কার আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিল। গাগা বয়কাকে বলে, আমি তোমার চেয়ে টাকাকে বেশি ভালোবাসি। এ কথা শুনে বয়কা বুঝে যায় যে গাগাও এদের সাথে হাত মিলিয়েছে এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যেহেতু টার্বো পালিয়েছে তাই ডলার এখন সোজা ফাইনালে পৌঁছে গেছে এবং তার মোকাবিলা হবে বয়কার সাথে। এই ম্যাচ দেখার জন্য পুরো দুনিয়া বেশ উত্তেজিত ছিল। সব জায়গায় মানুষ তাদের পছন্দের খেলোয়াড়ের উপর টাকা লাগাচ্ছিল, কিন্তু এখানকার যারা বড় মাপের জুয়ারি তারা সবাই ডলারের উপর টাকা লাগিয়েছে, কারণ তারা আগে থেকেই জানে যে এই ম্যাচটি ফিক্সড এবং ডলারই জিতবে। অবশেষে এই ফাইনাল ম্যাচের শুরু হয়ে যায়। ডলার তার আসল কেরামতি দেখায় এবং খুব ক্ষিপ্রতার সাথে বয়কার সাথে
সাথে লড়তে শুরু করে। বয়কা ডলারের ফাইটিং স্টাইল দেখে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে কোনো ফাইটার এতটা দ্রুত কিভাবে হতে পারে। কিন্তু আমরা তো জানি যে ডলার একে তো খুব ভালো ফাইটার, তার উপর সে ড্রাগস নিয়েছে, যে কারণে সে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তাই সে বয়কাকে খুব বাজেভাবে মারতে শুরু করে। বয়কা যখনই তার উপর হামলা করে, ডলার খুব সহজেই নিজেকে বাঁচিয়ে নেয় এবং পাল্টা আঘাত হানে। এখন বেশ কিছুক্ষণ লড়াই করার পর বয়কা ধীরে ধীরে ডলারের মুভগুলো বুঝতে শুরু করে এবং কিছুক্ষণ পর সে ডলারের সমস্ত ফাইটিং টেকনিক বুঝে যায়। তাই এবার বয়কা ডলারের সাথে ঠিক সেই টেকনিকেই লড়তে শুরু করে যে টেকনিকে ডলার তার সাথে লড়ছিল। আর দেখতে দেখতেই বয়কা ডলারের উপর ভাই পড়তে থাকে। ডলার যখন বুঝতে পারে যে বয়কা তাকে চেপে ধরছে, তখন সে বয়কার দুর্বল জায়গাগুলোতে আক্রমণ করে। ডলার আগে থেকেই জানত যে বয়কার হাঁটু ভাঙা, তাই সে বয়কার হাঁটুতেই বারবার আঘাত করতে শুরু করে। এর ফলে বয়কার প্রচণ্ড কষ্ট হতে থাকে এবং সে ডলারের সামনে দুর্বল হয়ে পড়ে। কিন্তু বয়কা এখনও হার মানতে নারাজ। সে ডলারের সাথে লড়তে থাকে, তবে হাঁটুতে ব্যথার কারণে সে আগের মতো পাল্লা দিতে পারে না। এই সুযোগের ফায়দা তুলে ডলার বয়কার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নির্মমভাবে মেরে খুব খারাপ অবস্থা করে দেয়। অবশেষে ডলার বয়কাকে এত জোরে একটি লাথি মারে যে বয়কা রিংয়ের বাইরে ছিটকে পড়ে যায়। সেখানে উপস্থিত সবারই মনে হচ্ছিল যে বয়কা হেরে গেছে, তাই রেফারি কাউন্টিং শুরু করে দেয়। যদি রেফারির 10 গুণার মধ্যে বয়কার রিংয়ে ফিরে না আসে, তবে সে হেরে যাবে। এদিকে বয়কা আধমরা অবস্থায় রিংয়ের বাইরে পড়ে থাকে। ঠিক তখনই তার মনে পড়ে যে কিভাবে সে জেলে পরিষ্কার করার কাজ করত এবং মানুষ তাকে নিয়ে উপহাস করত। বয়কা বুঝতে পারে যে আজ যদি সে সাহস হারায়, তবে সে চিরকালের জন্যে মানুষের কাছে হাসির পাত্র হয়েই থেকে যাবে। তাই সে তার পায়ে ওয়াইপার শক্ত করে বেঁধে নেয় এবং আরও একবার কোনো মতে সাহস সঞ্চয় করে রিংয়ে এসে দাঁড়িয়ে যায়। এটা দেখে ডলারের পাশাপাশি সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। তখন ডলার আরও একবার আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু এবার যখন ডলার বয়কাকে লাথি মারতে যায়, তখন বয়কা তার দুর্দান্ত ফাইটিং স্কিল কাজে লাগিয়ে ডলারের সেই পাটিয়ে ভেঙে দেয়। ডলার নিচে পড়ে যায় এবং শেষমেশ বয়কা এই মহা লড়াইটি জিতে নেয়। বয়কার জয় দেখে সেখানে উপস্থিত সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু এই টুর্নামেন্টের আয়োজক মাফিয়া ডন এবং তার সঙ্গীরা ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ ডলারের ওপর বাজি ধরা তাদের প্রচুর টাকা জলে যায়। যেহেতু ওয়ার্ডেন এবং মাফিয়া ডনের কথায় টার্বোর ম্যানেজার ডলারের ওপর টাকা লাগিয়েছিল, তাই সে খুব রেগে যায়। সে সোজা ওয়ার্ডেনের অফিসে পৌঁছে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু তখনই পেছন থেকে মাফিয়া ডন চলে আসে। যেহেতু মাফিয়া ডনই সবাইকে ডলারের ওপর টাকা লাগাতে বলেছিল, তাই টার্বোর ম্যানেজার রাগের মাথায় মাফিয়া ডনকে গুলি করে দেয়। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ওয়ার্ডেন আবার টার্বোর ম্যানেজারকেও গুলি করে দেয়। অর্থাৎ এখন টার্বোর ম্যানেজার এবং মাফিয়া ডন দুজনেই খতম। অন্যদিকে আমরাও বয়কাকে দেখতে পাই। নিয়ম অনুযায়ী এখন তার সমস্ত ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলে চিরকালের জন্য জেল থেকে তাকে মুক্তি দেওয়ার কথা। কিন্তু তখনই ওয়ার্ডেন তার কাছে এসে বলে, তুমি টুর্নামেন্ট তো জিতে গেছো, কিন্তু আমি তোমাকে মুক্তি দিতে পারবো না, কারণ তুমি এখান থেকে টার্বোকে পালাতে সাহায্য করেছো এবং তাকে এখনও পাওয়া যায়নি। তাই আমরা তোমাকে তোমার পুরনো জেলেই ফেরত পাঠাচ্ছে। বয়কা নির্লিপ্তভাবে বলে, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমি জেলে ফিরে যেতে প্রস্তুত। এরপর এরা বয়কাকে ভ্যানে বসিয়ে জেলের বাইরে নিয়ে আসে, কিন্তু তাকে জেলে ফেরত পাঠানোর বদলে জেলের বাইরেই তাকে মেরে ফেলার ছক কষে। কিন্তু তখনই সেখানে বয়কার জিগরি দোস্ত টার্বো চলে আসে এবং সে ওই সব গার্ডদের গুলি করে মেরে ফেলে। এরপর বয়কা এবং টার্বো সেখান থেকে পালাতে থাকে এবং টার্বো বয়কাকে সোজা গাগার গাড়ির কাছে নিয়ে যায়। এখানে আমরা পুরো সত্যিটা জানতে পারি। গাগা জানায়, আমার আগে থেকেই বিশ্বাস ছিল যে ওই ম্যাচ যদি কেউ জিততে পারে, তবে সে শুধুমাত্র বয়কা। আমি জানতাম যে এখানকার সেরা ফাইটার বয়কা, কারণ বয়কাকে হারানো খুব কঠিন, আর বিশেষ করে তখন যখন সে রেগে থাকে। এই কারণেই আমি মাফিয়া ডনের কথা শুনিনি। আমার কাছে যত টাকা ছিল তার সবটাই আমি তোমার উপর লাগিয়েছিলাম। তাই আজ তোমার কারণে আমি প্রচুর টাকা আয় করেছি। যেহেতু গাগা প্রচুর টাকা আয় করেছিল, তাই সে তার ভাগের টাকা থেকে একটি স্যুটকেস ভর্তি টাকা বয়কাকে দিয়ে তাকে চিরতরে মুক্ত করে দেয়। এরপর গাড়ি থামানো হয় যাতে বয়কা এখান থেকে স্বাধীনভাবে তার গ্রামে চলে যেতে পারে। কিন্তু যাওয়ার আগে টার্বো এসে বয়কাকে জড়িয়ে ধরে এবং ধন্যবাদ জানায়, কারণ বয়কার জন্যই আজ সে বেঁচে আছে। যাওয়ার আগে টার্বো মুচকি হেসে বলে, আগামী দিনে হয়তো আমাদের দুজনের মধ্যেও একটা লড়াই হতে পারে, যাতে বোঝা যায় আমাদের মধ্যে কে সেরা ফাইটার। এ কথা বলে টার্বো গাড়িতে বসে পড়ে এবং গাগার সাথে চলে যায়। আর বয়কাও হাতে টাকায় ভর্তি স্যুটকেস নিয়ে স্বাধীনভাবে তার গ্রামের দিকে রওনা হয়। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে দীর্ঘ লড়াই শেষে বয়কার মুখে এক পরম শান্তির হাসি ফুটে উঠেছে, আর এরই সাথে এই দারুণ অ্যাকশন গল্পটির সমাপ্তি ঘটে।